সব থেকে হারাম জাদা জাদি সরি জাদি বেয়াদব অসভ্য ইতর জন্তু পাক্কা ঘটঘট মানে শুয়োর হচ্ছে ওই সালি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের। বাদবাকি মেয়েগুলো অত খারাপ না, কিন্তু আমি জানি না ওরা কেন ওর পা চাটে বা ওর পেছন পেছন ঘোরে, যে ওদের কোনো গোপন জিনিস ওর কাছে বন্ধ আছে কিনা আমি জানি না। নাহলে এই কতটা দেখবে 4-5টা মহিলা একসাথে আছে, এরা এদের কোনো নিজস্বতা নেই বা এদের নিজস্ব কোনো চিন্তা নেই। এরা সীমার কাছে লাথি খাবে আর মর্কটের চরণে গিয়ে ডিগবাজি খাবে। আজকে বলছে নাকি ওরা নাকি ফেসে গেছে মর্কটের কাছে গিয়ে। হ্যাঁ, সব কটা ফাঁসবি, সব কটাকে টেনে আনবো। হ্যারি মর্কট, কিরে তোর প্রাণটা কি ওষ্ঠাগত হয়ে যাচ্ছে? এরকম করছিস কেন? কি হয়েছে? তোর তো কোনো ভয় নেই, তুই তো কিছু করিস না, তুই তো কিছু করিস নি, তাও এত টেনশন কিসের? কাজল করে রাখবো তোমায় চোখের কোণে। তুই কিচ্ছু করিস নি, এত ভয় কিসের? বারবার আতঙ্কা দুসরা নাম সঙ্গীতা চক্রবর্তী দিদি ভাই, এটা চিন্তা হচ্ছে, মানে ঘুম আসছে না তোর রাতে, বুঝতে পেরেছি। যখন কেউ তোকে ইট মেরেছে আর তুই তাদেরকে বড় বড় পাথর ছুঁড়েছিস, বেশ করেছিস, সেটা জবাব দিবি। এত কিসের টেনশন? তোর পাশে তো আছে কিছু শুভাকাঙ্ক্ষী, তারা তো তোর জন্য লড়বে। আমি সিন্ডিকেট করেছি কি করিনি, আমি কত টাকা ব্ল্যাক মানি হোয়াইট করেছি, হোয়াইট মানি ব্ল্যাক করেছি, সেগুলো তো তোরা জানিস, তোদের কাছে তো প্রমাণ আছে, সেগুলো দিবি। তোরা আমার সাথে যখন ঝামেলা হচ্ছে 1:1 না করে তুই আমার মেয়ের বডি পার্টস চলে গেছিস, আমার মেয়ের সমস্ত পিক জুম করে দেখাচ্ছিলি, একটা আনম্যারিড মহিলার তুই পিকচার জুম করে দেখাচ্ছিস, সেগুলো প্রমাণ দিবি। আর আমি কোন ভিডিও কি বলেছি সেগুলো তো তোর ফোনের মেমোরিতে আছেই, তো 2-2টো ফোন বুঝাই হয়ে গেছে, সবার ভিডিও আছে। এত টেনশন লেনে কানেই রে, লেনে কানেই, যাবি গিয়ে প্রমাণগুলো দিবি, ব্যাস বিন্দাস। কিসের এত চিন্তা? তবে হ্যাঁ, তোর লাইফ এখন ঝিঙালালা হয়ে যেতে চলেছে, এর জন্য রেডি থাকিস। তোকে তোর ওই বোন কতটা ভালোবাসে আমার থেকে বেশি কেউ জানে না। এই দুমুখো মানুষদেরকে, তাদের কোনো দিন ভাত হয় না, কোনো দিন না, কোথাও না, তারা সারা জীবন দোগলামিগিরি করে যায়। তুই সবাইকে বলিস না দোগলা, সব থেকে বড় দোগলা তুই। তোর সাথে কেউ পার্সোনাল কথা বলে তার লাইফ সিকিওর না। আজকে তোমাদেরকে ওয়াইটির কিছু মানুষের ইম্পর্টেন্স কথা বলবো বলেই আমি ভিডিওটা করছি। তোমরা যদি ভেবে থাকো মর্কটের সাথে পার্সোনাল কথা বলছো, তাদেরকে বলবো সাবধান হয়ে যাও। আজ তুমি আপন, কাল তুমি পর হতেই পারো। ও কিন্তু তোমার হোয়াটসঅ্যাপের কাচ্চা চিঠা শুরু থেকে শেষ, ভয়েস কল সব কিন্তু ওয়াইটিতে এনে দিয়ে দেবে সকলের সামনে। এখন দীপ্তির দোষ, দীপ্তি পাঠিয়েছিল কেন? যারা গেছিল তারা কি কচি খুকি নাকি? হ্যাঁ, কচি খুকি? দীপ্তিকে যেদিন এরা গ্রুপ কল করেছিল সেদিনই দীপ্তি আমায় ফোন করে বলেছে যে সীমা এরা আমাকে গ্রুপ কল করছে কেন, কি হয়েছে? আমি বলেছিলাম নাম্বারগুলো আমাকে দাও তো, কে কে তোমায় গ্রুপ কল করেছে। শোনো, তোমরা ভুল করেছো। তোমরা ভেবো না যে আর সীমার সাথে কারোর শত্রুতা আমি তৈরি করতে পারবে না, আর পারবে না। কারণ সীমা না কারোর মধ্যে থাকে, না কাউকে কোনো কিছু করতে বলে, না কারোর কিছু কাজে উৎসাহ দেয়। এখন আমি কিন্তু কাউকে কিছু বলি না, কারুরটা শুনি না। তো স্কিপ করো না, ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকে এই বিষয় নিয়ে সম্পূর্ণ তোমাদেরকে পুরো কাচ্চা চিঠা খুললাম মর্কটের বিষয়ে। তোমরা শোনো, এন্টারটেন করো, ভালো লাগলে শুনতেই থাকো। এই ইপসিতা আমার এখানে থাকে, আমি ইপসিতার এখানে থাকি। আজকে আমার হাজব্যান্ড যখন হসপিটালে কেপিসিতে ভর্তি করি, রাত 2টোয় ইপসিতা গিয়ে আমার পাশে এই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল। ইপসিতা আমার এখানে থাকে। ইপসিতার নাম, টকঝাল উইথ ইপসিতার নাম আমাকে বলতে হবে না, বা ইপসিতাকে আমার হয়ে লড়তে হবে না, কাউকে লড়তে হবে না, আমারটা আমি দেখে নেবো। এই যে মর্কট, তোর বোন বলেছিল, তোর বোন মিলি, হ্যাঁ মিলি আমায় বলেছিল তোমার এগেনস্টে এইভাবে ভিডিও নামছে, তুমি নিতে পারবে? আমি তোমাকেও ভালোবাসি, আমি দাদাকেও ভালোবাসি, আমি কারোর এগেনস্টে কিন্তু কিছুই করতে পারবো না। আমি বলেছিলাম আমি জাস্ট সীমা, আমি ইউটিউবে কারোর হাত ধরে আসিনি, আমি একাই প্ল্যাটফর্মটায় পা রেখেছি। তখন ও বলেছিল তোমার গার্ডস আছে, আমি জানি, কারণ তুমি যেভাবে বাড়িতে লড়ো বা তুমি যেভাবে তোমার সংসার মেনটেন করো, তোমার গার্ডস আছে। তার বোনকে জিজ্ঞেস করিস এটা বলেছিল কি না? অবশ্যই গার্ডস আছে বলে এখানে বসে আছি। তার স্কিপ করো না, ভিডিওটা দেখো।
গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা না সন্দীপ না আমার গামলা, জাস্ট ফর আজকে ইউটিউবের কিছু ক্যাচার ম্যাচার দীপ্তি কাছে কারাও আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু হচ্ছে ছিটেল, ওদেরকে বলবো ছিটেল। ওরা সংসারে কোনো কাজ নেই, এক নম্বরের ছিটেলগুলো কী করে, শুধু মানুষের ভেতরে শুধু অশান্তি, দ্বন্দ্ব আর ঝামেলা বাঁধাতে ভালোবাসে। বলে না কুটকুটানি, খুজলিখোর। এক নম্বরে ওরা হচ্ছে খুজলিবাজ। বলে সে চুলকুনি হয়, চুলকে দে মানে এরকম ওরা হচ্ছে এক একটা চুলকুনিবাজ। তো ওরা হচ্ছে এক একটা ইউটিউবের চুলকুনিবাজ। মানে ব্লগারদের ব্লগ দেখতে দেখতে তাদের ভেতরে এমন হয়ে যায় যেন মনে হচ্ছে তাদেরকে এবার এরাই পরিচালনা করবে। সন্দীপ এটা করলো না কেন, সন্দীপ বাড়ি কেন করছে, সন্দীপ কেন শহরের দোকান নিল না, সন্দীপের বাড়ির এটা কেন কালার হলো, মানে সন্দীপ হাগলো কেন, সন্দীপের এই ভিডিওটাই এটা বললো কেন। সন্দীপ, আরে বাবা ও ব্লগার, ও ব্লগিং করবে কিভাবে, ও ব্লগিংয়ে কি বলবে কি বলবে না, ওর টাকা ও কোথায় ইউজ করবে কি করবে না, কৃষাণুর কীভাবে ভবিষ্যৎ হবে কি হবে না, সেসব ডিসিশান কি ওরা নেবে? কখনোই না। সেটা একেবারে ব্যক্তিগত সন্দীপের ব্যাপার। সন্দীপকে আজ পর্যন্ত আমিও কোনো বিষয়ে আমি কখনোই ওর ব্যক্তি স্বাধীনতাতে হস্তক্ষেপ করি না। এটা ওর লাইফ। আমি বলি এইভাবে চলো, শোনা না শোনা একান্ত ওর ইচ্ছা, আমার নয়। সরি, একটা ফোন এসে গেছিলো। তো এই সব মহিলাগুলোর মানে ব্লগিং দেখতে দেখতে, যেহেতু আমার সাথে সন্দীপের একটা লিঙ্ক আছে আর এরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে, এবং আমি আমার দ্বারাই আমার জন্যেই সন্দীপের মায়ের সাথে কথা বলতে পেরেছে, সন্দীপের সাথে কথা বলতে পেরেছে। ও মা, এরা নিজেদেরকে আর সেই কন্ট্রোলে রাখতে পারলো না, ধরাকে সরা জ্ঞান করলো। সব থেকে বলছি, এই ইউটিউবে আমি এসে দেখলাম এই ভিউয়ার্সের ভেতরে, আমি এত ভিউয়ার্সের সাথে কথা বলেছি, বিশ্বাস করো এত ভিউয়ার্সের সাথে কথা বলেছি, কিন্তু সব থেকে খারাপ হচ্ছে বেয়াদব, অসভ্য আর একেবারে বাপে মায়ে খেঁদানো। ওর বাপটা তো নেই, মাটা আমার মনে হয় কিছুর সঙ্গে এমনভাবে ইনভলভ থাকে, সেই কারণে একেবারে বেয়ারা অসভ্য ওই শালি। একদম শালিটাকে উল্টে নাও, শালিটাকে তোমরা উল্টে নাও, ওই শালি। কারণ ওই শালি হচ্ছে একদম ভালো ভালো কথা বলা মানুষকে, মানে এত আদর আপ্যায়ন একদম নিজের করে নিয়ে মানুষের ঘরে ঢুকে তারপরে ছোবল মারা। সন্দীপের মাকে আমার এগেনস্টে কথা বলছে, আর আমাকে তো চান্স পায় না, কারণ আমি তাতে কথা বলার সময় দিই না। আমি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোনো গ্রুপে যে যেখানেই আমায় অ্যাড করুক, আমি কথা বলার সময় পাই না। না, আমি ভীষণভাবে ব্যস্ত থাকি। কারণ কখনো আমার তখন তো শুভদা ভীষণভাবে অসুস্থ, কখনো বাইরে যাচ্ছি মানে ডাক্তার দেখাতে, তারপরে ভিডিও, তারপরে আমার সংসারের কাজ, বিস্কুট, মাম্পির অফিস, সমস্ত নিয়ে আমি এতটা বিজি থাকি, আমি কারোর সাথে নো। এই জন্যে দেখো না, মর্কট আমার কোনো কল রেকর্ড বের করতে পারে না, কোনো গ্রুপ আমার কোনো ভয়েস বা কোনো কিছু এরা বের করতে পারবে না, কারণ আমি এতটা সময় কাউকে দিই না। আমি প্রত্যেকের সঙ্গে ততটুকুই কথা বলি যতটুকু প্রয়োজন। তবে হ্যাঁ, যাদেরকে ভীষণ ভালোবাসতাম তাদের সঙ্গে কিন্তু একটা সময় কথা বলতাম না তা নয়, কিন্তু ভিডিওর ব্যাপারেই কথা বলতাম আর অ্যাডভাইস দিতাম। এই মর্কট একটা অসভ্য ইতর জন্তুটাকে বারবার বলেছিলাম, সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইকে হালকাভাবে নিস না। ও মহিলাদের ওপর ও বলতে চাইছে যে ওকে সবাই ইট মেরেছে, ও ঢিল মেরেছে। কেন তুই ঢিল মেরেছিস? ওকে মানুষ ইট পাটকেল মেরেছে, ও বড় বড় পাথর ছুঁড়েছে। নে, তুই বড় বড় পাথর ছুঁড়েছিস, এবার বড় বড় গোলা তোর ওপরে যাবে। নে সামলা। তুই একটা পুরুষ মানুষ হয়ে তোকে ধরো কেউ ইট মারলো, পাটকেল মারলো, তোকে কেন মারতে যাবে? প্রথমত তোকে কেন মারতে যাবে? তুই কে? তুই কোথাকার হনু? তুই কে? তোকে নিয়ে আমি কটা ভিডিও করেছি, আমার ভিডিও আমার চ্যানেলটাই তো চলে যাবে সাইবার ক্রাইমের হাতে। যখন তোকে আমি মানে তোকে কোনো কিছুতে আমি যখন ব্লেম করব, সেই চ্যানেলটাকে সবার আগে ওরা ভেরিফাই করবে যে এই চ্যানেলটা একে ব্লেম করেছে, তার আগে দেখি এই চ্যানেলটা কিছু করেছে কিনা। গভর্নমেন্ট জানিস না, তোর ওই টিচার দিদি তোকে শেখায়নি যে সাইবার ক্রাইমে যদি তার চ্যানেল দেওয়া হয় তার আগে আমার চ্যানেলটাকেও দেখবে? বলেনি? তারাই খুঁজে বের করবে। তুই জুতো দেখিয়ে লাইভ করেছিলি, মনে আছে? জুতো, ফাটা জুতো, ছেঁড়া জুতো। তুই কোথাকার কি শিক্ষা পেয়েছিস যে একটা জুতো তুলে একটা মহিলার এগেনস্টে তুই লাইভ করছিস জুতো তুলে? হ্যাঁ, তুই কি এগুলো কি শিক্ষা পেয়েছিস? তোকে তোর মা বাবা কি শিক্ষা দিয়েছে যে সোশ্যাল প্ল্যাটফর্মে যেখানে লক্ষ লক্ষ মানুষ ভিডিও তোর লাইভ দেখবে, সেখানে তুই কি করেছিস? একটা জুতো, ছেঁড়া জুতো, সেই জুতো নিয়ে আবার তোর বোন ক্ল্যারিফিকেশন দিতে বসেছিল। একটা পরিবারের দায়িত্ব নিতে গেলে একটা মানুষের জুতো ছিঁড়ে কোথায় চলে যায় ভুলে গেছিস?
সেই বোনও তোকে যে কতটা ভালোবাসে অন্তপক্ষে আমি জানি। দেখ, কোনো দিন আজ পর্যন্ত তুই যেভাবে প্রত্যেকটা মানুষের চ্যাট রিভিল করিস, তুই যেভাবে প্রত্যেকটা মানুষের কল রেকর্ড রিভিল করিস, তুই জানিস না তোর ওই বোনের সাথেও কিন্তু আমার ঘন্টার পর ঘন্টা গল্প হতো। খুব ভালোবাসে তোকে, খুব ভালোবাসে। আজকে এতটুকুই বলে রাখলাম, জাস্ট ফর এতটুকুই বলে রাখলাম। শোন, এই ইউটিউবে না কেউ কারণ নয়, এই ইউটিউব জগৎটায় কেউ কারণ নয়। আর দীপ্তি শেখালে, দীপ্তির কাছে ওরা গেছে। দীপ্তি কিন্তু সেই দিনই আমায় বলেছে, একটা গ্রুপ কল থেকে সীমা আমার ফোন এসছে যারা তোমার এগেনস্টে কথা বলছে। আমি বলছি শোনো, বলছি কি না কি বলছে গ্রুপের মধ্যে কি এই হয়েছে, তুমি এই করো, মানে ওদেরকে পাত্তা দাওনি, তাড়িয়ে দিয়েছো বা বাজে কথা এরকম জাতীয় কিছু এমন একটা বলেছে। আমার এখন হোয়াটএভার আমার মনে পড়ছে না কি বলেছে, তবুও কিন্তু সেই সময় দীপ্তিও কিন্তু আমার কথা বিশ্বাস করেনি। যখন আমি বলেছি দেখো দীপ্তি, গ্রুপের ভেতরে এরা গ্রুপের মধ্যে গ্রুপ 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 খুলে রেখেছে, বললে বিশ্বাস করবে না, এই বাংলাদেশ থেকে এই যে অসভ্য ইতর জন্তু জানোয়ার কুত্তা শুয়োর এই অসভ্য শালিটা এসছিল, সেই শালিটা একজনকে ছেড়ে গ্রুপের ভেতরে কতগুলো গ্রুপ, সেখানে কোথাও আমার এন্ট্রি নেই। নো, কেউ একটা গ্রুপও দেখাতে পারবে না সেখানটা আমি আছি। আজকে প্রমাণ থাকলে না মর্কট এরকম চুপ করে থাকতো না। এই যে মর্কট বারবার বললো ব্ল্যাক মানি হোয়াইট হয়েছে, ব্ল্যাক মানি হোয়াইট হয়েছে, দেখাতে পেরেছে? এই মর্কট চিৎকার করে বলেছে প্রিয়ার ছেলের নাম করে নাকি আমি টাকা তুলেছি, 8 আনা পয়সা টাকা লেনদেন হয়েছে, দেখাতে পেরেছে? শুধু একটা টাকাই এসছে, সেটা হচ্ছে কিষাণুকে একটা খাট আর একটা আলমারি, এই গিফটটা করেছে একজন, খাট আর আলমারি গিফট করেছে। বাদ বাকি কেউ বলতে পারবে না কারোর জন্য কোনো। হ্যাঁ, আরশ খান যখন চ্যানেল মনিটাইজেশনে প্রথম পেমেন্ট তুলেছিল, সেই পেমেন্ট তোলার পরেই ও আমায় ফোন করেছিল যে আপু আমার প্রথম পেমেন্টের টাকা থেকে তুমি একটা শাড়ি কিনবে। দেখো সে বাংলাদেশে থাকে, বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় টাকা আসার কোনো মাধ্যম নেই। আমি আবারও বলে দিচ্ছি, বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় টাকা আসার কোনো মাধ্যম নেই। যদি বাংলাদেশ থেকে কেউ আসে তাহলে বর্ডারে ভাঙিয়ে নিয়ে আসতে পারবে। ব্যাংকিংয়ের মাধ্যমে কোনো সময় কোনো টাকা সেভাবে হয়, যদি কোনো বাংলাদেশি ওইখান থেকে এখানে থাকে তাদের ওই বিকাশের মাধ্যমে কোনো টাকা পয়সা আসা যাওয়া করতে পারে, বাদ বাকি নেই। আমার এখানে পরিচিত কেউ নেই। তখন আমি বলছিলাম ঠিক আছে তুই যখন সময় পাবি তখন দিস। বললো কী করে দেবো তুমি একটু আমাকে বলো। আমি খুঁজে পাইনি। আমি অনেককে বলেছি যে বাংলাদেশ থেকে আমাকে আমার সোনা বাচ্চা, মানে আমি তো ইয়েকে আরশকে, ও আমাকে মায়ের মতনই বলে, মাই বলে, মাই বলে, আমি ওকে আমার বাচ্চাই বলি। আজকে যে কোনো কিছু হলে আমাকে ওর ভিডিও গিয়ে কমেন্ট করতে হয় না, বা ওকে আমার ভিডিও দেখতে হয় না। কিন্তু কোথাও কোনো রকমের খবর পেলে বা কোনো কিছু হলে যেটুকু যার যে দিক থেকে সাবধান করার দরকার তাকে সেইটুকু সাবধান করে দেওয়া হয়। ও ততটাই চিন্তা করে আমার। যাই হোক, আমি তখন ও আমাকে বলেছিল, আমি তখন দেখলাম কেউ পাঠানো নেই। হঠাৎ করে এই শালিটা আমায় বলছে যে আপু আমরা তোমাদের পিকনিকে যেতে চাই, আমাদের ভিসা করাই থাকে, তুমি যদি বলো যদি তোমার পিকনিকটা দুদিন এগিয়ে দাও তাহলে। দেখো বাংলাদেশ থেকে সন্দীপকে ভালোবাসার ভিউয়ার্স আসবে, তাহলে এখানে তো না করার কিছু নেই, তাই না? আর সত্যিকারের বলতে সন্দীপরা ভিউয়ার্সদের থেকে অনেক দূরে থাকে। ওরা কোনো ভিউয়ার্সের না কল রিসিভ করে, না কোনো মেসেঞ্জারে কোনো রিপ্লাই দেয়, না কাউকে ফ্রেন্ড বানায়। ওরা ভাই সব কিছু থেকে দূরে থাকে। ওরা যে সাধারণ, ওরা ওদের লাইফটা সাধারণ মতনই কাটায়। তো আমি সন্দীপকে বললাম সন্দীপ এরকম বাংলাদেশ থেকে এরা আসতে চাইছে ওই পিকনিকটা আমার আর সন্দীপদেরই করার কথা ছিল। আর হচ্ছে খুব বেশি হলে যে ইপসিতা বা ইন্ডিয়ার কয়েকজন মিলে গীতাদি পিকনিক আমরা ডিক্লেয়ার করতাম, তার ভেতরে যারা যারা পিকনিকের সহযোগিতা দিত বা আসতো তারা। তো এটা আমরা ডিক্লেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু তার মধ্যে ও বললো 25শে ডিসেম্বর না, যদি তোমরা পিকনিকটা দুদিন আগিয়ে নাও তাহলে আমরাও যেতে পারি। তখন আমি সন্দীপকে বললাম সন্দীপ এরকম পিকনিকে ওরাও আসবে বলছে, তাহলে পিকনিকটা দুদিন এগিয়ে নিই, তোমার কি আপত্তি আছে? বলছে কি না 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 সীমাদি যদি বাইরে থেকে আসে। তারপর দেখো কথা ছিল পিকনিক করার, লাস্টে কিন্তু সন্দীপ কারোর কাছে 1 টাকাও নেয়নি, ভাগ্যিস নেয়নি, নিলে আজকে কী দিন আসতো। সন্দীপ যখন মেন টাইমে তখন বললো দেখো সীমাদি আমার বাড়িতে ভালোবাসার ভিউয়ার্সরা, ভালোবাসার দিদিরা বোনরা আসবে, তাদেরকে ভাই দুটো ডাল ভাত খাবে, সেই পয়সাটা আমি নেব না। আমার কাছে বিশাল বড় পাওয়া যে আমার ভালোবাসার মানুষরা আমার বাড়িতে তাদের পদধূলি, কত উঁচু মান দিয়েছিল, কত ভালোবাসা দিয়েছিল। সেই মহিলা, সেই ইতর, সেই অসভ্য জানোয়ার জন্তু জানোয়ার একটা মোনাকে ঠাস করে একটা চড়, এক বদলে না ঠাঁটিয়ে মনে হচ্ছে কি এমন একটা চট দেবো ওর চোখ থেকে না ওর কন্ট্যাক্ট লেন্স খুলে ওই দিকে ছিটকে পড়ে যাবে। জানোয়ার, মানুষটা পায়ের জুতোকে মাথায় তুললে এই হয়। ও সন্দীপের মাকে ফোন করে আমার এগেনস্টে বলছে, ও
ওইখানে নাকি ও দেখে ফেললো সন্দীপ আর আমার খারাপ রিলেশন, যেখানটায় ভাগ্যিস ওটা পিকনিক বলে গীতাদি গেছে, টুকিটাকি গেছে, সোমা দিদি গেছে, প্রত্যেকে কন্টিনিউ লাইভ করেছে, ভিডিও করেছে, যে যেদিক থেকে পেরেছে সে সেদিক থেকে ভিডিও করেছে, লাইভ করেছে। আমি খুলেছি ক্যামেরা একবারও। ওই যে শালিও লাইভ করছিল কন্টিনিউ, শালিটাও লাইভ করছিল, তাহলে শালির লাইভেও সবাই আসছিল, কই কেউ দেখতে পেয়েছো? কোথাও না কোথাও যদি সত্যি কোনো নোংরামি থাকতো, কারো না কারোর কোনো না কোনো ভিডিও কোথাও না কোথাও উঠতো, ওরা তো কন্টিনিউ লাইভ করে গেছে, দেখতে পেয়েছে, ও দেখতে পেয়ে গেছে। এই শালিটা শুয়োর, পাক্কা শুয়োর, হারাম মানে হারাম জাদিই বলবো, পাক্কা ঝানু জিনিস, মানে মনে কি ওর গালের মধ্যে গিয়ে ফাটাস করে একটা বসিয়ে দেবো, আজকে ওর ঝুনঝুনি নাড়িয়ে রেখে দেবো। সন্দীপের মা কাজের ভেতরে থাকে, কোন সময় মানে কি বলেছে কি বলেনি বা কি মাথায় আছে কি নেই আমি জানি না, কিন্তু এই কথাটা ওরা সবকটা গ্রুপের লোক জানতো। আমি একদিন ফোন করে বলেছি, আমি কি তুমি এরকম, তোমাকে এরকম কিছু বলেছিল? তখন বলছে মনে হয় এরকমই কিছু বলছিল, কিন্তু আমি অত আসলে ওনার ফোনটাও সেভাবে চলে না, কারণ হাফ কথা শুনতে পায়, হাফ কথা শুনতে পায় না। ফোনটা এমআইয়ের ফোন, মানে এমআইয়ের ফোন, বহু পুরনো, বোধহয় 2G ফোন, হাফ কথা শোনাই যায় না, আর লাইন মানে কাটতেই থাকে। সেখানটায় উনি কথার লাইনে কানেকশানে কী বুঝেছে কি শুনেছে আমি জানি না। সেটা নিয়ে সন্দীপও বলেছে, বলছি তোমাকে যখন এরা এই কথাটা বলেছে তুমি কেন সেটা আমাকে বলোনি বা এরকম, তাহলে তো তখনই ওদেরকে ব্লক করে দিই। কাকিমা কোনো সময় কোনো মানুষকে ছোট বড় কথা বলে না, এবং উনি বলছে কি আমি তো বুঝিনি কথাটা যে বললো বা কিছু, কিন্তু একটা কি বলছিল যে সাবধান থেকো, তখন আমার কাকিমা বলেছে যে সীমার থেকে সাবধান থাকবো, মানে যে সীমাই তো সব কিছু করেছে, আজকে সীমা না থাকলে আজকে আমরা কোথায় চলে যেতাম, আজকে আমরা কোথায় হারিয়ে যেতাম। সীমার কাছে সীমা না আসলেই বরং আমাদের টেনশন শুরু হয়ে যায়, যে কোনো কাজে সীমা যদি না থাকে আমাদের চিন্তা শুরু হয়ে যায়, সীমা নেই কি জানি কি হবে। সেই জায়গায় না তোমাদের ভুল হচ্ছে বা কিছু এমন একটা ওদের কথোপকথন হচ্ছে, বা আমি কষ্ট পাবো বলে হয়তো কাকিমা কথাটাকে এড়িয়ে গেছে। আমি আজকে তোমাদেরকে সত্যি কথাই বলছি। সেই জায়গায় আজকে সন্দীপের প্রত্যেকটা পদক্ষেপে আমি আমার সমস্ত কাজ ফেলে রেখেও সন্দীপের লড়াইয়ে সন্দীপের সাথে একভাবে সহযোগিতা করে গেছি। সন্দীপকে কোনো সময় সন্দীপকে পাশে রেখে না লাইভ করি আমি, না সন্দীপকে পাশে রেখে যে না আগে আমি ভিডিওটা করব, আমার চ্যানেলে ভিডিওটা আগে যাবে, আমি ভিউজটা কামিয়ে নেব, আমার কাছ থেকে লোকে জানতে পারলে বেশি আমি ইনকাম করতে পারবো, না, কোনো দিন না। আজকে বরং কৃষাণুর জন্মদিনের সঠিকভাবে আমাদের কাছে কোনো ছবি নেই, আমার কাছে নেই। কৃষাণুর জন্মদিনের বাজার থেকে শুরু করে, কাঁচা বাজার থেকে শুরু করে যতটা যা পেরেছি, ওর শপিং, কাঁসার থাল বাসন গ্লাস, জামা প্যান্ট, কেক, যতটা যা পেরেছি ততটাই সমস্ত কিন্তু আমি করে গেছি। ইনভাইট থেকে শুরু করে সমস্ত নিজে সেজেছি গুজেছি, সেই ছবি একটা তুলতে পারিনি। সেই দিনেরও শাড়িটা আমাকে বাংলাদেশ থেকে এক বোন, সে লন্ডনে থাকে, তোমার হচ্ছে সাবিয়া, ও আমাকে আর আমাদের কাকিমাকে দুজনকে দুটো জামদানি শাড়ি, সে টাকাও কিন্তু আমায় পাঠিয়ে দিয়েছে, দিয়ে ও লন্ডনে থাকে, লন্ডন থেকে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে বলছে সীমাদি তুমি একটা শাড়ি আর কাকিমা একটা শাড়ি কিংবা একই রকম কিনবে যেটা তোমরা জন্মদিনে পরবে। দেখেছো দুজনের শাড়ি প্রায় একই রকম। আমি কাকিমাকে শাড়ি ও পয়সা দিয়েছে, শাড়ি কিনে দিয়েছে, আমি ব্লাউজ কিনে দিয়েছি, দিয়ে আমরা কিন্তু প্রায় একই রকম লাল লাল হলুদে দুজনে দুটো জামদানি, এবং ওর ইচ্ছা ছিল জামদানি। কই আজ পর্যন্ত তো কেউ বলতে পারবে না যে না সীমা এটা করেছে। ওরা প্রমাণ দিক আমাকে যে সীমাদির এই কুকীর্তিগুলো করেছে গ্রুপের ভেতরে। সেটাই এই প্রমাণটাই চেয়েছিল দীপ্তি, যে তোমরা প্রমাণ দাও। তখন দেখেছে দীপ্তির কাছে ডাল গলবে না, তখন দীপ্তির কাছে নাম্বার চেয়েছে মর্কটের। দীপ্তি তো বলেই দিল যে মর্কটকে ফোন করে বলেছে যে ওরা তোমার সঙ্গে কথা বলতে চাইছে, তাহলে তুমি কি বলবা? ও বলেছে দিয়ে দেন। অবশ্যই আমার এগেনস্টে ও বলবে, আর ওটা ভিডিও করে কন্টেন্ট করবে না তা হয়? তো ও যখন ভিডিওগুলো করছে ও সমস্ত প্রমাণগুলো দেখছে না। এই যে আজকে বলছে, কালকে লাইভে বলছে সোমা ধরিত্রী নাকি এইগুলো করেছে। তুই যেটা সঠিক না জানিস নি, যদি না জেনে তুই কী করে সেই সময় ভিডিওগুলো নামিয়েছিলি আমার এগেনস্টে, এবং আমি নাকি তলায় ফোন করে ভেতরের খবর জানার চেষ্টা করছিলাম, ভেতরের খবর দিয়ে আমি ভিডিও করে ভিউজ কামাচ্ছিলাম। তখন ধরিত্রীর সাথে আমার কথা বলার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিল এরা। আমি নিজেও বুঝতে পারছি না যে কি হলো। হ্যাঁ, নিউটনকে দিয়ে ভিডিও নামিয়েছে যে আমার কারণে ধরিত্রী এরকম হচ্ছে। যদি ধরিত্রী বলেও থাকে তোমাদের গজেনি
যে ধরিত্রী বললো তোমরা করলে কেন? তোমরা বোঝালে না কেন যে তা হয় নাকি? আপনি প্রমাণ দেন যে তার কথাতে আপনাকে সে মেন্টালি প্রেশার দিয়েছে, মেন্টালি চাপ দিয়েছে। সেই সময় এরা জঘন্য ভিডিও নামাচ্ছিল দিশানির এগেনস্টে, জঘন্য থেকে জঘন্য ভিডিও নামাচ্ছিল। আমি বারণ করছিলাম এত করিস না, আজকে ওর যদি কিছু হয়ে যায়। ওরা কিন্তু থানা অবধি গেছিলো, ওর বাবা থানাতে নাম অবধি দিয়েছিল। আমার কাছে পূর্ণিমা জিজ্ঞেস করে আমি যদি একটা কথা মিথ্যা কথা বলে থাকি, পূর্ণিমা আমাকে ওর কল রেকর্ড দিয়ে সাক্ষী দেবে, যে কল রেকর্ডে এগুলো আছে, যে আমার কাছে কল রেকর্ড আছে যেখানটা সীমা মজুমদার বলেছিল যে হ্যাঁ ধরিত্রীর নাম দে, হ্যাঁ অর্পিতার নাম দে, হ্যাঁ সোমার নাম দে। বলতে পারবে না। আমি বলেছিলাম অর্পিতা ধরিত্রীকে বাদ দিয়ে, অর্পিতা ধরিত্রী, কারণ অর্পিতা ধরিত্রী আমার কাছের লোক ছিল তখন, অর্পিতা ধরিত্রীর নাম কিন্তু দিস না। আমি অনগড, আমি জানি না ওই মেয়েটা কোন দিন কি বিষ খাবে কি খাবে না। খানিক্ষণ আগে আমাদের সাথে ওর মেয়েটার কথা হয়েছিল ফোনে, সেটাও দেখা কল তো রেকর্ড। সেই দিনটা আমি যে ওকে শিখিয়ে দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ ওর ট্রেন্ডিং টপিক প্রীতম আর দিশানি, তাহলে তোরা অবশ্যই, ওরাও যদি প্রেম প্রেম করতে পারে তোরাও প্রেম প্রেম কর। সেই ভয়েসটা যখন বের করতে পেরেছে, এই ভয়েসগুলো বের করতে পারলো না, যেখানটা আমি শিখিয়ে দিচ্ছি এই যা যা এদেরকে থামাতে গেলে যা একটুখানি দুটো ট্যাবলেট খেয়ে হসপিটালে ভর্তি থাক। ওদের তো কল রেকর্ড হয়, আমার তো কল রেকর্ড হয় না, ওদের সব কথা রেকর্ড হয়। তাহলে এটা বের করে দেখা যে কোথাও আমি বলেছি যে এই যা। বরং ওর মা কন্টিনিউ কেঁদেছে, সীমা আমার মেয়েটাকে কি হারে এরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, সীমা আমার মেয়েটাকে, এরা নাকি শিক্ষিত মানুষ। ওই যে টিচার তোমরা জানো ন্যাকাবোকা, ন্যাকাবোকা নেকি, ওই নেকি ন্যাকাবোকা, ওই ন্যাকাবোকাই হচ্ছে দিশানিকে বলেছিল বারোয়ারি মাল। সেই ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে। বারোয়ারি মাল এমনভাবে ওকে ইয়ে করেছিল, আরও চাল চিবিয়ে 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 ওকে কিছু বলেছিল, যেই ভিডিওটাই ও লাস্টে দেখেছিল। ওর মাও বলেছে যে সোমা বা ও ধরিত্রী বা ওর ভিডিওতে ও এটা করেনি, ও করেছে এই ন্যাকাবোকার ভিডিও দেখে, নেকি ভিডিও দেখে ও কেমন যেন হয়ে গেছে, ও দরজা বন্ধ করে দিয়ে তারপরে এইসব কাজ করেছে। এবং হসপিটালে নিয়ে গিয়ে দুবার ওয়াশ করানো হয়েছে, এবং দুবার ওয়াশ করার পর ক্রিটিক্যাল কন্ডিশন। ওর মা ফোন করে আমায় বলেছে রাত 2টো অবধি পূর্ণিমা হসপিটালে ছিল, 2টোর পর বাড়িতে এসে ওদের বাড়িতেই বসে থেকে পূর্ণিমা লাইভ করেছিল রাত 2টোর পর, যে এখন বাড়ি ঢুকলাম দিশানিদের বাড়ি, সেটাও পূর্ণিমাই আমায় বলেছে। এবং লাইভ দেখার পর পূর্ণিমা ভোরবেলায় ওদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, আমরা ঘুমাইনি সারা রাত, ভোরবেলায় পূর্ণিমা বেরিয়ে যাচ্ছে ওদের বাড়ি থেকে, বললো সীমাদি আমার মেয়েটাকে ফেলে চলে এসেছি ওর জায়ের কাছে, আমার মেয়েটাকে মানে যাই হোক খাওয়া নিয়ে না বা কিছু নিয়ে একটা হয়েছে, আমার মেয়ে বলছে মা তুমি কখন আসবে, না গো সীমাদি আমি থাকতে পারবো না, আমি যাই, আমি দরকার হলে মেয়েটাকে একটা গুছিয়ে নিয়ে নয় চলে আসবো। আমি যে ঠিক আছে তাই কর, কিন্তু দিশানি বা দিশানির মা বাবাকে একা ছাড়িস না, তোরা থাকিস। বললো হ্যাঁ হ্যাঁ সীমাদি তোমার চিন্তা নেই। ভোর 5টার সময় পূর্ণিমার সাথে কথা বললাম, পূর্ণিমা তারপর ওখান থেকে বেরিয়েছে। পূর্ণিমা বলুক এক ফোঁটা আমি মিথ্যা কথা বলছি কি না, বলুক, পূর্ণিমাকে আমি ট্যাগ করে দেবো। পূর্ণিমা বলবে এই কথাগুলো যে না সীমাদি তুমি এখানে একটু মিথ্যা কথা বলোনি। এবং পরে ও বেরিয়ে যাওয়ার পরেও পূর্ণিমা যাওয়ার পরেও ওর মা আমার সঙ্গে, এবং পূর্ণিমা আমাকে নিজে বলেছে বলছি ভোরবেলায় ওই রাত 2টো কি 12টার পর ওর জ্ঞান এসেছে। আবার এদিকে প্রীতম লাইভ করে বলছে ভালো আছে, বলছে দেখো এরা কি শুরু করেছে, এদিকে ওর দিশানির এখনও সেইভাবে সুস্থ হয়নি, এদিকে প্রীতম লাইভ করছে না না এখন ভালো আছে। তাহলে লোকে কি ভাববে, সেরকমও দেখে নিও না, তখনকার যারা যারা ভিডিওগুলো দেখেছো তখনকার তোমরা জানতে পারবে। দিয়ে এইবার পরের দিন কেস যখন থানা থেকে পুলিশ এসছে, এবং ওই যেহেতু হসপিটালাইজ রয়েছে এবং ওর প্রেসক্রাইব হয়েছে এবং সেখানটায় ওর ওয়াশ হয়েছে, তারপরে তো পুলিশ এসে কেন সুসাইড করতে গেছিলো, কেন এগুলো করেছিল সেগুলো লিখিত নিয়েছে, কী কারণে কেন এগুলো হয়েছে। এবং সেই কারণটায় আমার একটা ভিডিও, আমার সেই সময়ের থাম্বনেলগুলো আমার ভিডিওতে রয়েছে, স্ক্রিনশট মেরে রেখেছি। আমি এতটুক তোমাদের কাছে মিথ্যা কথা বলি না, এই যে মরকট যেগুলো শুধু বলে না ডাস্টবিন শিখিয়ে দিয়েছে, ডাস্টবিন শিখিয়ে দিয়েছে, আমার কাজ নেই না রে তোর মতন বেয়াদব বেয়াক্কেলে লম্পট ছোকরা নে। তোকে বারবার বলেছিলাম সঙ্গীতা চক্রবর্তী কী জিনিস, উনার পাওয়ার কতটা, বারবার বলেছিলাম সম্মান দিয়ে কথা বল, একটা মানুষকে সম্মান দিয়ে কথা বল। উনার মানে উনার কার্যকারিতা সম্বন্ধে তোদের জ্ঞানই নেই, জ্ঞান নেই, যেটা আমি নিজের চোখে দেখে এসেছি, যেটা আমি উপলব্ধি করেছি, যেটা উনার সাথে আমি চলেছি রে ভাই, আমার নিজের চোখে আমি দেখেছি উনার কাজগুলো।
যেখানটায় মানুষ পাত্তা পায় না সেখানটায় উনি বসে চা খায়, যেখানে মানুষ ঢোকার আগে আত্মা থেকে মানে খাঁচা থেকে আত্মা ফাঁস করে বেরিয়ে যায় সেইখানটায় উনি ডাঁটের মাথায় বসে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে চা খায়। যেখানটায় তোরা ঢুকবি আমরা ঢুকবো, আমাদের কথা বলছে, আমরা ঢুকবো তোরা ঢুকবি, তারা তাদের এইরকম থাকে, কি ব্যাপার। আর সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই যেখানে ঢুকবে, হ্যাঁ বলুন কি হয়েছে, হ্যাঁ ব্যাপারটা এরকম। তোদেরকে আমি বারবার বলেছিলাম যে সেই মানুষটার আজকে এই যে পিঙ্কি বড় বড় লেকচার মারছে, এটা দিশানির ব্যাপার চলে গেল। পিঙ্কি বড় বড় লেকচার, আমার মেয়ে আমার জামাই সুখে আছে তাই অনেকে সহ্য হচ্ছে না, আমার বেয়ান আমার খুব খোঁজ নেয়, আমার বেয়ান আমার জামাই খুব সুন্দর রাজপুত্রর মতন, আমার মেয়ে খুব সুখী, এই তো সুইজারল্যান্ড গেল, এই তো সিকিম থেকে ঘুরে এলো, আমাকে কত ডাকাডাকি চলো চলো, আমি তো যেতে পারবো না, আমার বেয়ান আমাকে বলে রিকোয়েস্ট করতে করতে হাঁপিয়ে যায়, তারপরে তারা মেনে নেয় হ্যাঁ আপনাকে রাখা যাবে না কুকুরগুলোর জন্য। এই বেয়াই আর বেয়ান মাই ফুড কোথায় ছিল? সঙ্গীতা চক্রবর্তী যতদিন না এসেছিল কোথায় ছিল রে, কোথায় ছিল? হ্যাঁ শালা মানে সবতে দেখলাম সব মির্জাফরগুলো ওই মর্কটের ইয়েতে গিয়ে, সব কটা মির্জাফর কোথায় জুটেছে? মর্কটের কাছে গিয়ে। দেখো কোনো ফ্রেশ মাল আছে কিনা ওখানটা একটাও, সব কটা লাথি খাওয়া, সব কথা কোথাও না কোথাও লাথি খেয়েছে, হয় সীমার কাছে নয় সঙ্গীতা দিদিভাইয়ের কাছে লাথি খেয়েছে, গিয়ে মর্কটের চরণে গিয়ে পড়েছে। অকাতি ওদের ওরকম। এরা পারবে কোনোদিন বড় হতে? এরা পারবে সততা আছে এরা মাথা তুলে দাঁড়াতে? এরা পারবে কারোর সঙ্গে লড়াই করতে ময়দানে? আমি বললাম তো আমাকে নিয়েও তোমরা কমপ্লেন জমা দাও, সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই যে কাজটা করেছে সেটা তোমরা করছো না কেন? ভাই কেন করছো না? তোমাদেরও তো করা উচিত, তোমাদেরও তো হাত পা চালানো উচিত, তাই না? এইটাই হয়, এইগুলোই হচ্ছে মানুষের ওই বুরকি আওয়াজ। সঙ্গীতা দিদিভাই যেমন একদিকে সাফাই অভিযান করছে, যাদের যাদের আমাকে নিয়ে অবজেকশন, যাদের যাদের মনে হয় যে না আমার ভিডিওতে খারাপ আছে, আমার ভিডিওতে বাজে অ্যাবিউজিং আছে, আমার ভিডিওতে বাজে ওয়ার্ড আছে, তারা তাদের মতন কাজ করো। তবে হ্যাঁ মর্কট তোর অবস্থা তো কেরোসিন, শেষ শেষ, তোকে শেষ, তোর শেষ নিঃশ্বাস বের করা হবে। হ্যাঁ কারণ তোকে দেখ এই দিদিভাইও তোকে ফোন করে বোঝানোর চেষ্টা করেছিল, ভয়েস দিয়ে তোর ক্রিয়েটিভিটি বা তোর যে ইউটিউবে একটা জায়গা আছে সেই জায়গাটা যেন ধরে রাখতে পারিস বা সেটার জন্যে কী কী করণীয় সেগুলো তোকে বলেছিল, তুই সেটাও কন্টেন্ট করে ফেলেছিস, বুঝতে পারিসনি তার ওজনটা, বুঝতে পারিসনি তার অকাতটা। আজকের ডেটে তোর চোখ মুখ বলছে তুই সমস্ত বুঝে গেছিস, তোর চোখ তোর চেহারা তোর আদল বলছে যে তুই কি ফাটাবাসে তুই যে আটকে গেছিস। রাম নাম সত্য হ্যায়, সত্য বলো সত্য হ্যায়, সত্যি কখনো না চাপা যায় না। তুই আমার মেয়ের বডি পার্টস নিয়ে কেন ছেড়খানি করেছিস? কেন? তুই ছবি তুলে এনে দিয়েছিস, তোর বউয়ের কটা ছবি আমি লাগিয়েছি, আবারও বলছি তোর বউ তোর ছেলে বা তোর কটা ছবি আমি এনে লাগিয়েছি। তোর বউ যে দীঘাতে গিয়ে হাফ প্যান্ট আর কি পরে লাউ নিয়ে লাপালাপি করছিল সেই ভিডিও সেই স্ক্রিনশটগুলো আমার কাছে আসেনি? তোর বউ এই যে হাত কাটা নাইটি পরে এই যে এরকম করে চুল কুচাচ্ছে যে বগল ভর্তি চুল, সেটাকে স্ক্রিনশট মেরে আমার কাছে আসেনি? সব এসেছে, লাগাই। তোর মেয়ে তোর বউ নাচ করে, নাচের সময় তোর বউয়ের নাভিটা বেরিয়ে থাকে, সেই ছবিটা আসেনি? দেখেছিস কোথাও লাগাতে? দেখেছিস সেটাকে নিয়ে ভিডিও করে তোর সামনে পাবলিক করতে? অনেক কিছু আমরা করতে, তুই যেমন করতে পারিস আমরাও করতে পারি, কিন্তু আমরা করি না। তুই তোর মনের ভেতরে হিংসা, কেউ যদি এগিয়ে যায়, কারোর যদি ভিউজ বেশি হয়, কেউ যদি সাবস্ক্রাইব গেইন করতে পারে, কারোর যদি ভিডিওর অরিজিনাল এগোতে থাকে, তোর হিংসা। আমি ইউটিউবে তোমরা নিশ্চিন্তে থাকো, আমি কাউকে অবিশ্বাস করি না। আর আমি জানি ইউটিউবে, এই ইউটিউব পর্দায় এই জগতে পা ফেলতে গেলে কি করতে হয়, আর কতটুকু কথা বলতে হয় আর কতটুকু বলতে হয় না, কার সঙ্গে কীভাবে চলতে হয়। আজকে যদি না জানতাম এই সীমা মজুমদার আজকে এই জায়গায় আসতো না। কবে আমার করে নিমিয়ে দেওয়ার অনেক চেষ্টা, অনেক প্ল্যানিং। দেখো এই যে কতগুলো আছে, শালিটাকেই দেখো, বাংলাদেশ থেকে শালিটাকে দেখো, এই শালিটা এই শুয়োরটা কম চেষ্টা করেছে, বেয়াদব অসভ্য জন্তুটা
শুধু এ জানতো এর হাতে এমন একজন মানুষ যে কিছু তার গোপনীয়তার জিনিস হাতে দিয়েছে, যে সে যেটা করছে সেটা যেন 10 জন না জানে। তার মানে তুমি কোরআনের শপথ কেটেছো, তুমি একজন মুসলিম, তুমি কোরআনের শপথ কেটেছো, যে শপথ যে আমি তোমাকে কথা দিলাম যে তোমার এই পরিচয়টা গোপন থাকবে। কে দিল কৃষাণুকে খাট আর আলমারি, পৃথিবীর কেউ জানতে পারবে না। সে চায়নি তার নামটা বাইরে আসুক। সেই এই অপদার্থ, অসভ্য, জন্তু, জানোয়ার, মানে মনে হয় কি কানের নিচে গিয়ে মানে দুমাদ্দুম, এই জানোয়ারটার সেই তার গোপনীয়তার জিনিসটা নিয়ে গিয়ে তুলে দিয়েছে মর্কটের হাতে। আর মর্কট যখন কেউ, আচ্ছা মর্কট, আমি বলছি তোকে ধর, তোকে সবাই ইট মেরেছে, তুই পাটকেল মেরেছিস, ইট পাটকেল খেলেছিস। এই বাংলাদেশ থেকে এই ভিউয়ার্স, এই যে কৃষাণুকে খাট আর আলমারি দিয়েছে, সে তোকে কি মেরেছিল? তার বোনকে আর তার ছবি কমিউনিটিতে দিয়ে দিয়ে তাকে কেন ব্ল্যাকমেল করেছিস? ওয়াই বল, বল তাদেরকে কেন ব্ল্যাকমেল করেছিস? তারা কি তোর পার্সোনাল শত্রু ছিল? তারা কি ভিডিও করে? তারা কি ভিডিওর মাধ্যমে তোকে ছোট বড় কথা বলেছে? এই যে সঙ্গীতাকে নিয়ে তুই হুমকি দিচ্ছিলি, সঙ্গীতার তুই সমস্ত খুঁজে বের করে আনিস, চেষ্টা করেছিলি, ওর ফেসবুকটা তুই ঘেঁটে ফেলেছিস। যখন কেউ কারোর ফেসবুক ঘাঁটবে, যখন কেউ কারোর ইনস্টাগ্রাম ঘাঁটবে, তখন তার ছবিটা চলে আসে। কন্টিনিউ এই ভিউয়ার্সদেরকে হ্যারেস করার জন্যে। ব্ল্যাক মানি হোয়াইট হয়েছে, তুই প্রমাণ করতে পেরেছিস? করবি এবার। তোকে সিন্ডিকেট, ব্ল্যাক মানি হোয়াইট, কত টাকা আমার অ্যাকাউন্টে এসছে, কত লক্ষ টাকা আমি কালো টাকা সাদা করেছি, সব দিবি। তুই যেভাবে আমাকে মেন্টাল হ্যারাসমেন্ট করেছিস, যেভাবে আমার মেয়েটাকে করেছিস, তোকে নিয়ে আমি ভিডিওই করিনি, তোকে নিয়ে আমি পাত্তাই দিইনি, আমি আমার মতো কন্টেন্ট করে এগিয়ে গেছি। তুই আমার কন্টিনিউ পা ধরে টেনেছিস। তোর ভিডিওগুলো তো দেখবেই রে, সেই স্ক্রিনশটগুলো আমি রেখেছি, যে এই ভিডিওগুলো তুই আমাকে নিয়ে জাস্ট পতিতা, জাস্ট বে, মনে আছে? হ্যাঁ, এখন তো যার জন্মের ঠিক নেই, ডাস্টবিন বলবি, আমি তোকে ডাকি মর্কট, চম্পাবাই, এই নামগুলোও বলবি। আর তুই আমাকে যে নামগুলো ডেকেছিস সেইগুলোও বলবি, চম্পাবাই, মর্কট, হ্যাঁ, তারপরে হচ্ছে লুচ্চা। আমি কিন্তু তোকে রেপিস্ট ডাকিনি, আজ পর্যন্ত তোকে কোনো ভিডিও আমি একটা রেপিস্ট বলিনি, কুলাঙ্গার বলিনি। তুই যা করেছিস, তুই যেভাবে চেয়েছিলি আমাকে শেষ করতে, আজকে দেখ তুই কোন জায়গায় দাঁড়িয়ে আছিস। ঈশ্বর মাথার উপরে আছে রে, সত্যি ঈশ্বর আছে। ঈশ্বর কোনো দিন কারোর পাপের ক্ষমা করে না। তোর ছেলেকে বাঁচানোর জন্য, তোর ছেলেকে নিয়ে বুনো মোষ ভিডিও করছিল, তোর ছেলের জন্ম পরিচয় নিয়ে যা নয় তাই বলেছিল। তোর ছেলেকে নিয়ে সেই সময় আমার দাঁতের ট্রিটমেন্ট চলছিল, আমি ডাক্তারখানা থেকে এসেও মুখে মাস্ক পরেও আমি তোর ছেলের জন্য লড়াই করেছি, তোর ছেলের জন্য ভিডিও নামিয়েছি, রক্ত বেরিয়ে গেছে মুখ থেকে। ভগবান তার বিচারগুলো করবে না? তুই চরম ফাঁসা ফেসেছিস। তুই কত মানুষকে, তোকে আমি বলেছি ওই নাকুর চুলকুনি ও আগ বাড়ি সব জায়গায় চলে যায়, তুই অত পাত্তা দিস না, তোর অত ফালতু নিজের। আমি ওকে ফোন করে বলেছি যে তুমি তোমার বইয়ের চ্যানেলটার দিকে ফোকাস করো, যে চ্যানেলটা বসে গেছে। ও আজকে কালকে না পরশুদিন একটা জিনিস বলেছে যে ওর বইয়ের চ্যানেল, কবে যেন একদিন লাইভে বলছিল ওর বইয়ের চ্যানেল নাকি আমি করেছি। তোমাদের মনে আছে? পুরোনো একটা স্মৃতি আমি মনে করে দিই। ওর একটা সঞ্জুর কি একটা চ্যানেল ছিল, সেখান থেকে সুপ্রিয়াকে জঘন্য ভাষায়, সুপ্রিয়ার বৌমা, সুপ্রিয়ার নাতি, সেই ভয়েসগুলো আছে, চলে এসেছে। নোংরাভাবে গালাগালি দেওয়া হয়েছিল, দিয়ে পরে বলছে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। ওই চ্যানেলটা হ্যাক হয়েছে জানো তো, আমার ওই ইমেল আইডিটা আমার এক দিদি, মানে বলতাম তার মেয়ের কাছে খোলা। কত বড় মিথ্যা কথা। তারপরের দিনে আবার ওই চ্যানেলেও ভিডিও দিচ্ছে। তাহলে হ্যাক যদি হয়ে যায়, পরের দিন আবার ভিডিও দিল কী করে? ভিডিও দিচ্ছে, 1 ঘন্টার ভিডিও দিচ্ছে, প্রাইভেট করছে, মানে প্ল্যান করেছিল ওই চ্যানেলটা মাম্পি হ্যাক করেছে। ভাবো, ও দেখাতে পারবে? সেটা নিয়ে ওই বংজি ভিডিও করেছিল যে এটা আড্ডা মারা কথা, তোমার চ্যানেল যখনই কেউ নেবে তোমার কাছে একটা মেল আসবে, সেখানে ইয়েস করতে হয়। তোমার চ্যানেল ও ইচ্ছা করলেই তো ও করে নিতে পারে? কখনোই পারে না। কতভাবে আমায় ফাঁসানোর চেষ্টা করেছিল। এখন বলে ওর বড় চ্যানেলটা 5 লাখ না 6 লাখ টাকা দিয়ে বিক্রি করেছে, 1.5 লাখের চ্যানেল, বাকি 2-2.5 লাখ কি এরকম, মানে একটা টাকা বড় অ্যামাউন্ট নিয়ে বিক্রি করেছে।
আমরা সবাই বলছি মনে মনে, এই ওর চ্যানেলটা কিছু হয়েছে নাকি, যত খেলার অ্যাডগুলো দিচ্ছে, খেলাগুলো আবার মাঝে মাঝে ওর ভিডিও, কিন্তু ও কোনো দিন ভিডিও করে বলেনি আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, জানি না কী করে হলো, আমি বুঝতে পারছি না, আমার বউর চ্যানেলটা কালকে হ্যাক। বলেছে ও একবারও? তাহলে লোকের চেষ্টা করতো, হ্যাক হয় না। ওইদিকে ইয়ের চ্যানেল, সাধন সাথীর চ্যানেলে হ্যাক হয়নি, সবাই মেল করে ওই যে টুইট করে টুইট করার পর ওর রান্নার চ্যানেলটা ফেরত পায়নি, ফেরত পেয়েছে। ও শোনো একটা কথা বলছি, ইউটিউবে কোনোদিন মিথ্যেবাদীদের জায়গা হয় না। আজকে বলো তো ওর কাছে কেউ গোপন কথা বলে সত্যিকারেরই কেউ বিপদে পড়ে, বা ওর কাছে কেউ মনের দুটো কথা বলে সেটা সিকিওর না। আজকে তোমার সঙ্গে বিচ্ছেদ হোক, কালকেই তোমার কল রেকর্ড, তোমার হোয়াটসঅ্যাপ চ্যাট, তুমি কখন ফোন করেছিলা, কোন টাইমে ফোন করেছিলা, কি কি বলেছিলা, দরকার পড়লে ওর ভেতরে আরেকটু নুন চিনি জল গুলে তোমাদের কাছে প্রেজেন্ট করবে। এদেরকে বিশ্বাস করা যায়? মানুষের সঙ্গে, আজকে আমার সঙ্গে আমার কত ভিউয়ার্সের কথা হয়, আজ পর্যন্ত দেখেছো এই যে শালিটা যে আমার মানে বেরিয়ে গেছে সেই গ্রুপের, হোয়াটসঅ্যাপ গ্রুপে, বা তার ডিটেলস কোনোদিন ইউটিউবে দেয়া দেখেছো? কোনো দিন না। যতটুক দরকার ততটুকুই দেবো, যতটুক দরকার পড়বে না ততটুক দেব না। কেন আমি এগুলো করতে যাব? তুমি আমার সঙ্গে, তোমার সঙ্গে আমার পোষায়নি, তোমার কথা তোমার চিন্তায় আমার পোষাচ্ছে না। একটা গ্রুপের ভেতরে হাজার কোনটা গ্রুপ, এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে, না আমার এখানে পোষাচ্ছে না, আমার এত কিচিরমিচির ভালো লাগে না, আমার এত সময় নেই এইসব গ্রুপে সময় দেয়। চলো রাম নাম, যাও, আও তো ওয়েলকাম, না না আও তো জয় শ্রীরাম, ভিড়কাম। তো সেরকম করেই উমা এরা সোজা চলে গেল। আর আমি তো বলবো ওই গ্রুপের ভেতরে এই শালি বাদ দিয়ে বাদবাকি মানুষগুলো যে খুব খারাপ তা নয়, কিন্তু এই শালির সঙ্গে এদের কি পার্সোনাল মনে হয় কোনো গোপন কথাই শালি জানে, সেই কারণে একে সাপোর্ট করতেই হয়। এ যেখানে যাবে কুত্তাগুলো ওর পেছনে লেজের মতো কুত্তার মতন ওগুলোও সব চলে যাবে। আমি জানি না এদের মানে পার্সোনালিটি কোথায়, যে ওই শালিটা যেখানে যাবে কুত্তার মতো এদের নিজস্ব কোনো রকমের ওপিনিয়নই নেই, নিজস্বতাই নেই, যে না আমি বিচার করব, আমি বিচার করার ক্ষমতা, আমার বিচক্ষণতা আমি দেখাবো, আমি একটা শিক্ষিত মানুষ, আমার বিচক্ষণতা, আমার বোধ বুদ্ধি কি বলছে সেই বিচার বিবেচনা দিয়ে কথা বলবো। দিয়ে তারা যারা যে লাফালাফি করে তারা 1 টাকাও করে আমায় দিয়েছে, যে তারা র্যাকেট চলছে করে যায়? তারা কি কোনো দিন 1 টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে, বা কোনো মাধ্যমে আমি কিছুর মাধ্যমে তাদের বলেছি? যখন যেদিন প্রিয়া প্রথম টাকা মানে আঁচল পাত্র বলে আমি আমার ছেলের জন্য তোমাদের কাছে আঁচল পাতলাম, তখন আমি গ্রুপ কল করে এদের সঙ্গে কথা হয়েছে যে যদি প্রয়োজন পড়ে আমরা কৃষাণুর পাশে যেরকম সবাই তোমরা ছিলে, এরা কিন্তু টাকা দিয়ে নয় ভালোবাসা দিয়ে, তেমনি আমরা কিন্তু আরুষের জন্যও করব, আয়ুষের জন্যও করব, তোমরা কিন্তু ইয়ে করো। কিন্তু হ্যাঁ, ততক্ষণ না, আগে আমি দেখব আয়ুষের কত টাকা লাগতে পারে, কি লাগতে পারে, কোন ডাক্তার দেখাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সমস্ত ডিটেলস জানবো তারপর। তো বলছে হ্যাঁ সীমাদি, আমি তখন আমার শাশুড়ি মারা গেছে, আমি সেই দিন পৌঁছে গেছি, বা তার পরের দিন, সেই দিন আমার সঙ্গে আলাম যেটুকু পরে, এখন তো আমি খুব ব্যস্ত, এখন আমি কিছু বলতে পারবো না, আগে বাড়ি ফিরবো, সমস্ত আলোচনা সবার সাথে কথা বলবো, কারণ আমি জানি ওইদিকে দেবশ্রী টুকিটাকি আছে, গীতাদি আছে, সবার সাথে কথা বলবো, হসপিটালের চিকিৎসার যে হচ্ছে সেই প্রেসক্রিপশনগুলো চাইবো, সেগুলো যারা আমার তো প্রচুর ভিউয়ার্স যারা দেশে বিদেশে সবাই সব জায়গা আছে, তাদের কাছে পাঠাবো, তারা সার্চ করবে যে এই হসপিটালে এইটা অপারেশন করতে কত টাকা পড়ে না পড়ে, সমস্ত বিচার বিবেচনা করে তারপর যে যতটা পারবে। কিন্তু যখন পরক্ষণেই দেখি ও এক টাইমে এক রকম কথা বলার পরে আমরা কি করলাম, ওটা স্টপ রাখলাম, আগে দেখি ব্যাপারটা কতটা দূর যায়। বাংলাদেশের টাকা কালো সাদা, তারপরে ওই দালাল ভিডিও করলো, আর যাই করো ওই গ্রুপের পাল্লাই পড়ো না, হ্যান না তা না, আমি তাহলে স্টপ, এখন দিতে হবে না। কোনো দিন বলতে পারবে যে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি দৌড়াদৌড়ি করছি বা ইয়ে করছি, ওদের কাছে বলেছি, গ্রুপে বলেছি, আর ওরা 5,000 টাকা পাঠিয়েছে আমার জন্যে? আমি তো লাইভ করেছিলাম, আমি তো বলছিলাম যে তোমাদের কত টাকা কি লেনদেন করেছি প্রমাণ নিয়ে তোমরা আমার লাইভে আসো। আজকে এত বড় এলিগেশন লাগিয়েছে, কেউ কাউকে বিশ্বাস করাতে পেরেছে? কর্মটাই সেভাবে করেছি, মানুষের কাছে নিজেকে সেভাবে ধরে রাখতে পেরেছি যে আর যাই হোক সীমা মজুমদার কারোর পয়সা মেরে খাবে না। আমি চেয়ে নেব, বিপদে পড়লে তোমাদের বলবো,
আমি তোমাদেরকে ব্যাঙ্গালোরে থাকাকালীন বলেওছিলাম যে যদি এমার্জেন্সি হয়, তাহলে যদি এমার্জেন্সি বিপদে পড়ি অবশ্যই তোমাদেরকে বলবো, আমি হেল্প চাইবো। চেয়েছি, নিয়েছি। যখন মর্কটের এগেনস্টে কেস করবো বলেছিলাম, তখনও বলেছিলাম দরকার পড়লে আমি আমার ফোনপে গুগল পে নাম্বার দেবো, তোমাদের কাছে পয়সা চাইবো। চেয়েছি, নিয়েছি। আজ পর্যন্ত কোথাও আমি আমার ফোনপে গুগল পে নাম্বার ইয়ে করেছি? যারা আমাকে উপযাচক হয়ে বলেছে যে আমি শুভদাকে এটা করতে চাই, আমি শুভদার জন্য এটা দিতে চাই, তবেই তার কাছে গেছে, সেগুলো স্ক্রিনশট, সেগুলো সমস্ত রেখেছি প্রমাণ। ফালতু কাজ, ফোকাটকা ঝামেলা, ফোকাটকা ঝামেলা বলেই তো কাউকে বিশ্বাস করাতে পারিস নি। আজকে সন্দীপকে পরিচালনা করতে চেয়েছিল এই শালি, সন্দীপ আর আমার মধ্যে অশান্তি বাঁধাতে চেয়েছিল এই শালি, পারিয়েছিস? কাকিমার মনে কুরুচিপূর্ণ চিন্তাধারা আনতে চেয়েছিল, পেরেছিস? দেখ, কুরুচিপূর্ণ জায়গায় গিয়েই পড়েছিস। যে যেমন, যেখানকার জল সেখানেই যায়। আমি মাছ ধোবো, এটো বাসন ধোবো, সেই জলটা কোথায় যাবে? ড্রেনে যাবে। আমি লাথি মেরেছি, লাথ খেয়েছে, সোজা ডিগবাজি খেয়ে পড়েছে মর্কটের চরণে। এখন চেষ্টা করছে দীপ্তির সাথে আমার ঝামেলা বাঁধানোর। আর সোমা, ধরিত্রী, দীপ্তি যে যা খুশি করেছে করেছে, বেশ করেছে, তাদের কাজ তারা করছে। আমার কোনো কিছুতে যায় আসে না, যায় আসে না। সেই দিনটা আমি পার করে চলে এসেছি। দীপ্তি যখন সন্দেহের চোখে আমাকে দেখেছিল, দীপ্তি যখন প্রমাণ পায়নি, তখন ওদের সঙ্গ দেয়নি। দীপ্তি যদি প্রমাণ পেতো তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে তুলে ধরতো। আজকে দীপ্তি পাঠিয়েছে, তোরা বাচ্চা কচি খুকি উলি বাবালি লুলু 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 সব গৃহবধূর দল। এদের আবার যখন দরকার পড়বে সব বর বাচ্চাদের সব বমি শুরু হয়ে যায়। আমার মানে সব ফুটপাতিয়া, সব কটা ফুটপাতিয়া, একটারও কোনো কোয়ালিটি নেই। বড় আছে না যে তোমার না না দেখলে পরে সে বড় সুন্দরী, আর না তার হাতের খেলে সে বড় রাঁধুনি, সব কটা ফুটপাতিয়া। বরটা তো বেকার, ওই শালির বর তো ঘর জামাই থাকে। ওর মা বাবা কতগুলো বাড়ি করে রেখে দিয়েছে, সে ভাড়া তোলে আর শালিরা শুয়ে বসে খায়। ওর বর জিমে যায়, মহিলা মহলে কি গল্প হচ্ছে সেগুলো জিমে বসে বসে শোনে। ভাবো, শালিগুলোর কোনো কাজ হচ্ছে? কিচ্ছু কাজ নেই। মা বিধবা, মাকে দিয়ে রাধায় বাড়ায়, ঘরের কাজ করায়, আর ওই শালি গ্রুপ 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 খেলে বেড়ায়। অসভ্য ইতরগুলো। চলো, ভিডিওটা বড় হয়ে গেছে, মনে হলো ক্লিয়ার করে দিই, তাই করে দিলাম। আজকে এটাই যাবে, আর বিকেলে লাইভে আসবো, আর সম্ভব হলে আরেকটা ভিডিও দেব। দালাল দিদি টুকি, দেখ তুই কতগুলো করে ভিডিও আমায় নিয়ে নামাস। আমার বিস্কুটের পটির মধ্যে না তোর মুখটা গুজে দেবো, দিয়ে এরকম করে চুলের মুঠি ধরে পটির মধ্যে মুখটা ঢুকিয়ে, ওই তো তোর এক্সটেনশন, ওই গরম গরম পটি দিয়ে তোর মানে মুখের মধ্যে এরকম করে থাপ বাড়ি দেবো। জানোয়ার, এখন আবার বিস্কুট বালি, মানে দেখছিস কোনোটাই খাওয়াতে পারছিস না। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে, গাইবো আমি শুনবে তুমি, আর যেন না কেউ না শোনে। খুঁজবি, শুধু খুঁজে বেড়াবি, পাবি না পাবি না পাবি না। চলো টাটা, বাই বাই। তারা সব কটাকে জেলের ভাত খাবো। আমার পার্সোনাল লাইফে টাক ঝাঁক, ও তাকি ও তাকি ও তাকি 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 রে, টাক ঝাঁক করো।